দর্শক, ভারতের রাজনীতির ময়দানে এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের অ্যাসেম্বলি ইলেকশন 2024-এর রেজাল্ট এবং তার অ্যানালাইসিস। ফার্স্ট আমি যেটা বলবো, একটু এক্সিট পোল নিয়ে আলোচনা করি। কারণটা হচ্ছে রেজাল্ট বার হওয়ার পরে আমরা এক্সিট পোলের কথা ভুলে যাই। মোটামুটি মহারাষ্ট্র নিয়ে যে এক্সিট পোলের রেজাল্ট ছিল, কাছাকাছি সেরামে এসছে এবং যা আশা করা হচ্ছে তার থেকে অনেক বেশি ভালো রেজাল্ট করেছে এনডিএ। এবং ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা হয়েছে। এবং এই প্রসঙ্গে একটি এজেন্সির নাম আমার বলা একান্তই দরকার, সেটা হচ্ছে অ্যাক্সিস বাই ইন্ডিয়া। একমাত্র অ্যাক্সিস বাই ইন্ডিয়াই বলেছিল যে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট 55+ সিট পাবে, এবং বাস্তবে দেখা গেল এক্স্যাক্টলি 55+ সিট পেয়েছে ইন্ডিয়া জোট। এবার আমরা রেজাল্টে আসবো। প্রথমে আমি ঝাড়খণ্ডের রেজাল্টে আসবো। ঝাড়খণ্ডের টোটাল অ্যাসেম্বলি ইলেকশনের সিট আছে 81, এবং গভর্নমেন্ট ফর্ম করতে গেলে যে মেজরিটি লাগবে সেটা হলো 42টি, এবং ইন্ডিয়া জোট এখনও পর্যন্ত যেটা পেয়েছে 55+। আশা করছি হেমন্ত সোরেনই আবার চিফ মিনিস্টার হবে, এবং ঝাড়খণ্ডের ইতিহাসে প্রথম যে একটা সিএম পরপর দুবার গদিতে বসবে। যাই হোক, যদি উনি হেমন্ত সোরেন যদি সিএম হয়, ওনার জন্য গুড উইশ থাকলো। এবার আমরা মহারাষ্ট্রের রেজাল্টে আসবো। মহারাষ্ট্রের টোটাল সিট সংখ্যা 288। মেজরিটি পেতে গেলে 145 সিট দখল করতে হবে। সেখানে বিজেপি এখনো পর্যন্ত 235 সিটে এগিয়ে আছে, বা পেয়েই গেছে বলতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে এখনও পুরো রেজাল্ট দেয়নি, কিন্তু দুটো রাজ্যের ক্ষেত্রেই কিন্তু মেজরিটি 100% ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। বিজেপির তরফ থেকে কে চিফ মিনিস্টার হবে সেটা এখনও ক্লিয়ার নয়, তবে সিন্ডের থেকে ফডনবিস চিফ মিনিস্টার হওয়ার চান্স বেশি, কারণ এনডিএ জোটে বিজেপি ম্যাক্সিমাম সিট পেয়েছে। কিন্তু সেটা এখনও আলোচনার ব্যাপার, ওদের নিজেদের মধ্যে এনডিএ মিটিং করে ডিসিশন নেবে। কারণ সিন্ডে যেভাবে মহারাষ্ট্রে চালিয়েছে, গভর্নমেন্ট চালিয়েছে, সেটা যথেষ্ট প্রশংসার যোগ্য বহন করে। এবার আমরা ঝাড়খণ্ডের রেজাল্টের কারণ জানবো, যেখানে ঝাড়খণ্ডকে কেউ প্রথমে চিন্তাই করতে পারেনি যে জেএমএম আবার আসবে। নাম্বার 1 কারণ সিম্প্যাথি ফ্যাক্টর। হেমন্ত সোরেনকে দীর্ঘদিন জেল যাত্রা করতে হয় তার অবৈধ অর্থ পাচারের মামলায়, কিন্তু পরে দেখা গেছিল যে মামলাটা কিন্তু 100% প্রমাণিত হয়নি। সেই জন্য হেমন্ত সোরেনকে দীর্ঘদিন জেল খাটার পরে তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়। এবং উনি যখন জেল খাটছিলেন সেই সময় ওনার স্ত্রী কিন্তু টোটাল ব্যাপারটা টেক আপ করেছিলেন, এবং জনগণের কাছে এই মেসেজ দিয়েছিলেন, এটা জাস্ট কেবল বিজেপি সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যে চালাচ্ছে সেটা ভোটের রাজনীতি করে ওনার হাজব্যান্ডকে জেলে পাঠিত। তো সেই একটা সিম্প্যাথি কিন্তু ভীষণভাবে কাজ করেছিল। এরপরে আসি বাংলাদেশে অনুপ্রবেশ ইস্যু। এমনি বাংলাদেশের লাস্ট 3 মাস ধরে যে ইস্যু চলছে, এমনি ভারতের রাজনীতিও বাংলাদেশ ইস্যু নিয়ে যথেষ্ট সরগরম। এই অবস্থায় নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে, অমিত শাহ থেকে আরম্ভ করে, হেমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে প্রত্যেকেই কিন্তু এটাকে টার্গেট করেছিল যে বাংলাদেশ থেকে অসংখ্য লাখ লাখ অনুপ্রবেশ ঘটেছে এবং একটা মিনি বাংলাদেশ তৈরি হয়েছে, এবং সেখানে টোটাল মুসলিম ভোটটা ইন্ডিয়াতে যাবে, এবং টোটাল ওখানকার ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে, ওখানে একটা অর্থনৈতিক সমস্যা হয়ে যাবে। এইভাবে যে একটা প্রপাগান্ডা তৈরি করেছিল, সেই প্রপাগান্ডায় কিন্তু লোকজন সেইভাবে নিতে পারেনি। কারণটা যদি আমি আরেকটু ডিসকাশন করি, বিজেপি লাস্ট 11 বছর ধরে যে সরকার চালাচ্ছে, হিন্দুদের জন্য বিজেপি কি কিছু করেছে রাম মন্দির ছাড়া? যদি সেটা আমরা বলি, বিজেপি কিন্তু সেইভাবে কিছু করেনি, ঠিক আছে? তো এইটা কিন্তু বুঝে গেছিল ঝাড়খণ্ডের জনগণ। নাম্বার 3, নো ক্লিয়ার কাট ফেস অফ চিফ মিনিস্টার অফ এনডিএ। এটা একটা বড় পয়েন্ট ছিল যে এনডিএর তরফ থেকে যদি এনডিএ ক্ষমতায় আসে, তাদের মধ্যে কে চিফ মিনিস্টার হবে সেটা কিন্তু কোনো কারণে ক্লিয়ার ছিল না। আমরা ভারতের রাজনীতিতে এটা আমরা জানি, বিশেষ করে অ্যাসেম্বলি ইলেকশানে চিফ মিনিস্টারের ফেসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে কাকে
জনগণ চিফ মিনিস্টার হিসাবে দেখবে, সেই জায়গাটা যদি ক্লিয়ার না থাকে, সেখানটা কিন্তু ভোটের রেজাল্টে কিছুটা এফেক্ট পড়ে। নাম্বার 4, ভোটের ঠিক আগে আগে ইডি এবং সিবিআই অফিসার দিয়ে দিয়ে জিএমএমের যে নেতা মন্ত্রীগুলো আছে তাদের বাড়িতে রীতিমতো রেড করা হয়েছে এবং তাদের রীতিমতো তাদের পিছনে লাগা হয়েছে। এটাও কিন্তু ঝাড়খণ্ডের শিক্ষিত জনগণ ভালোভাবে মেনে নিতে পারেনি। এটাও কিন্তু ভোটের রেজাল্টে কিছুটা এফেক্ট করেছে। নাম্বার 5 হলো টার্ন কোড, মানে বিজেপি যেটা করে আর কি, বিজেপি ধরুন একটা অপোনেন্ট পার্টি, যে মানে গভর্নমেন্টের অপোনেন্ট যারা আছে তাদের বিজেপি নিজেদের দলে টেনে নেওয়া, যেরকম আহ, চম্পাই সোরেন বা গীতা সোরেন, এই দুজন যে মানে খুবই গুরুত্বপূর্ণ সদস্য ছিল জেএমএর, তাদের কিন্তু বিজেপি টেক আপ করে নিয়েছিল। এটাও কিন্তু ঝাড়খণ্ডের জনগণ ঠিকভাবে মেনে নেয়নি। এবং সব থেকে বড় কথা হলো দলিতরা কিন্তু দুয়াত ভরে আহ, ভোট দিয়েছে জেএমএমকে। এবার আমরা মহারাষ্ট্রের অ্যানালাইসে আসবো। মহারাষ্ট্রের 2024 বিজেপি টোটাল 9খানা লোকসভা সিট পেয়েছিল আউট অফ 25, যেখানে কিনা 2019 সালে বিজেপি 23টা সিট পেয়েছিল আউট অফ 25। তো বুঝতেই পারছেন যে বিজেপির মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছিল যে এবারের মহারাষ্ট্রটা বুঝি যায় যায় অবস্থা। সেই জন্য বিজেপির ফুল থিঙ্ক ট্যাঙ্ক মহারাষ্ট্রের উপর কাজ করেছিল, কারণ মহারাষ্ট্র মোটামুটি ইন্ডিয়ার 2-3টে যে প্রভাবশালী স্টেট আছে সেই স্টেটের অন্যতম, যেটাকে আমরা বলি মহারাষ্ট্রকে কমার্শিয়াল হাব অফ ইন্ডিয়া। তো মহারাষ্ট্রকে গ্রিপে নিতেই হবে, এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক, বিশাল থিঙ্ক ট্যাঙ্ক কাজ করেছিল। তার মধ্যে প্রথম যেটা হয়েছিল লাডলি বহন যোজনা। লাডলি বহন যোজনা সব থেকে মানে সাকসেসফুল হয়েছিল এবং লোকসভা ভোটের রেজাল্ট তো জুন মাসে বার হয়েছিল 2024-এর। অত অল্প সময়ের মধ্যে দিওয়ালি থেকেই কিন্তু লাডলি বহন যোজনার টাকা মহিলাদের ঘরে যাওয়া শুরু করে এবং ওর যে থ্রেশহোল্ড লিমিট করা হয়েছিল যে যাদের 2.5 লাখ টাকার নিচে কম ইনকাম তারা প্রত্যেকে 1,500 টাকা করে, মানে মহিলারা 1,500 টাকা করে পাবে। এবং খুব দক্ষতার সাথে বিজেপি গভর্নমেন্ট এটা কিন্তু সাকসেসফুলি চালু করতে পেরেছিল। এটা একটা বিশাল প্লাস পয়েন্ট এই রেজাল্টের ক্ষেত্রে। নাম্বার 2, একটা পপুলার স্লোগান তুলেছিল, বাটেঙ্গে তো কাটেঙ্গে, আরেকটা হলো এক হ্যায় তো সেফ হ্যায়। মানে এই যে স্লোগানের অ্যাকচুয়াল মিনিং কিন্তু এখনই কেউ বুঝতে পারেনি। অনেকে কেউ বলছে যে হিন্দু এবং মানে কোর হিন্দু প্লাস ওবিসি এই দুটোকে আলাদা হতে না করছিল। মানে তার পিছনে একটা কারণ ছিল, কারণটা হলো আমাদের মহামান্য রাহুল গান্ধী যেটা এই গভর্নমেন্টকে যেটা প্রেশার দিচ্ছিল যে জনগণনা করা, জনগণনা করা। রাহুল গান্ধী একটা সিকিওর করে ফেলেছে মুসলিম ভোট ইন্ডিয়ার গ্রিপে চলে এসছে, এবার শুধু ওবিসি ভোটটা দরকার। সেই জন্য জনগণনার উপর তো প্রেসারাইজ করছিল, সেটাই বিজেপি কিন্তু ওটাকে পিক আপ করে নিয়েছে রাহুল গান্ধীর যে এজেন্ডাকে। নাম্বার 3 হচ্ছে আরএসএস ইন্টারভেনশন। আরএসএসও বুঝে গেছিল, কারণ আরএসএসের কথায় তো বিজেপি চলে। তো বিজেপি যদি ফেল হয়ে যায় আরএসএস, সেটা আরএসএসেরও ফেল হওয়া। এবং আরএসএস বেসিক্যালি মহারাষ্ট্র কেন্দ্রিক, তো সেখানে যদি ইন্ডিয়া জোট আসে তাহলে আরএসএসের পক্ষে তার সব কিছু পরিচালনা করা সারা ভারতবর্ষ ধরে খুবই সমস্যার ব্যাপার হয়ে যাবে। সেই জন্য আরএসএস টোটাল 60,000 মিটিং করেছিল এই অ্যাসেম্বলি ইলেকশনের আগে, এবং ওদের যা যা সোর্স ছিল সমস্ত সোর্সকে আরএসএস কাজে লাগিয়েছিল, যত কর্মী ছিল প্রত্যেককে লাগিয়েছিল। সেখান থেকে একটা বিশাল বড় সাকসেস পেয়েছে। তারপরে একনাথ শিন্ডেকে 2022-তে যে চিফ মিনিস্টার করা হলো, এটা কিন্তু ছিল বিজেপির একটা বিশাল বড় প্ল্যানিং। মানে এবং বিজেপি এটা ধরে নিয়েছিল যে উদ্ধব ঠাকরে যে যিনি ছিলেন তার থেকে একনাথ শিন্ডে অনেক বেশি পপুলার শিবসেনার মুখ, এবং নিয়ার ফিউচারে ওনাকে রেখেই বিজেপি এগোবে। এবং বিজেপি যে যে প্ল্যান করেছিল ঠিক সেইভাবে সাকসেসফুল
এগিয়েছে এবং সাকসেস পেয়েছে। নাম্বার 5 হচ্ছে ব্র্যান্ড মোদি। কারণ যেহেতু এটা কমার্শিয়াল হাব, সেহেতু কমার্শিয়ালি ইন্ডিয়া এমন একটা জায়গায় চলে গেছে যে এটাকে ব্র্যান্ড মোদির কেসটাও কিন্তু ব্যাপকভাবে শিক্ষিত সমাজ এবং বাণিজ্যিক লেভেলে ব্যাপকভাবে হাইলাইট হয়েছিল। তো এই কারণে মোটামুটি মহারাষ্ট্র জিতেছে। তো গুড উইসেস টু এনডিএ টিম। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।